আমার নাম সুশান্ত। কয়েক বছর আগে আমি একটি কাজের জন্য নেপালে গেছিলাম এবং আমি সেখানে একটি কারখানায় কাজ করতাম। সেখানে একটি বাঙালি মেয়ের সাথে আমার পরিচয় হয়। আমার তাকে পছন্দ হয় এবং তাই আমি তাকে বিয়ে করি। কিন্তু মেয়েটির পরিবার বাংলায় থাকতো এবং বিয়ের 6 মাস পরে কারখানায় এক দুর্ঘটনার কারণে আমার একটা হাত কাটা যায়। আমার একটি হাত কাটা যাওয়ার কারণে আমি খুব অসহায় হয়ে যাই। এটি আমার সবচেয়ে খারাপ দিন ছিল। এর আগে আমি ভালো রোজগার করতাম। আমি জয়পুরে আমার পরিবারকেও ভালো টাকা পাঠাতাম। কিন্তু এখন আমার একটি হাত ছিল না এবং আমার একটি পাও ফ্র্যাকচার হয়েছিল, যার কারণে আমি হাঁটতে তো পারতাম কিন্তু আমার হাঁটতে অনেক অসুবিধা হতো। তাই আমি খুব অসহায় হয়ে গেছিলাম। এখন যেহেতু আমি বিবাহিত ছিলাম এবং আমার কোনো এমন সাহারা ছিল না যে আমাকে অর্থ উপার্জন করে দেবে, তাই এখন আমাকেই কিছু করতে হবে। আমার স্ত্রী আমাকে একটা আইডিয়া দিল যে আমি মিষ্টি বানাবো আর আমাদের এই ছোট্ট বাড়িতে যে একটা ছোট্ট বসার ঘর আছে সেখানে বসে তুমি আমার তৈরি মিষ্টিগুলো বিক্রি করবে। আমি আমার স্ত্রীর আইডিয়াটি খুব পছন্দ করলাম এবং তাই আমি আমার বাড়ির বসার ঘরে মিষ্টি বিক্রি শুরু করে দিলাম। আমার স্ত্রী সারাদিন বাড়িতে থাকতো আর আমি বসার ঘরে বসে মিষ্টি বিক্রি করতাম। আমি মিষ্টি বিক্রির কাজ শুরু করেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমার সব মিষ্টি পড়ে থাকতো। আমার এক পরিচিত লোক ছিল যে বাজার থেকে মিষ্টি তৈরির জিনিস এনে আমার স্ত্রীকে দিত। আমি আমার স্ত্রীকে বললাম খাঁটি মিষ্টি বানাতে, কখনো মিষ্টিতে ভেজাল দেবে না, কারণ আমি খুবই সৎ মানুষ ছিলাম এবং সব কাজ সততার সাথে করতাম। আমি চাইনি আমার মিষ্টি খেয়ে মানুষের কোনো ক্ষতি হোক। আমি আমার স্ত্রীকে বললাম ইতিমধ্যে আমার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, তাই আমি কোনো বেইমানি করতে চাই না। খাঁটি মিষ্টি বিক্রি করব যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এবং মিষ্টি খেলে যেন তাদের স্বাস্থ্যের উন্নতি হয়। কিন্তু মিষ্টির দোকানে বসে আমার সারাদিন কেটে যেত। কেউ মিষ্টি কিনতেই আসতো না। আমাদের বাড়িতে একটি মাত্র ফ্রিজ ছিল, সেটাও খুব ছোট। কিন্তু আমি আমার কাস্টমারের জন্য বাসি মিষ্টি বেচতে চাইতাম না। আমার স্ত্রী বলে যে আমরা মিষ্টিগুলো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে। আমার স্ত্রী সব মিষ্টি নিয়ে এলাকার সব ছেলে মেয়েদের মধ্যে বিতরণ করে দিল। আমার স্ত্রীর নাম শ্রেয়া এবং সে বাঙালি, কিন্তু সে এখানে তার এক আত্মীয়ের সাথে দেখা করতে এসেছিল। যখন আমি এখানে আমার কারখানায় কাজ করতাম তখন আমার তাকে পছন্দ হয়ে যায়, তাই আমি তাকে বিয়ে করার কথা বললাম। শ্রেয়া যখন তার বাবা মায়ের সাথে আমাদের সম্পর্কের কথা বলল, তার বাবা মাও আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যান এবং আমি যখন আমার বাবা মাকে জিজ্ঞাসা করি তখন তারাও আমাদের বিয়ের জন্য রাজি হন। আমরা খুব সাধারণভাবে বিয়ে করেছি। আমাদের উভয় পরিবারই আমাদের বিয়ের দিন নেপালে এসেছিল। এখন যেহেতু আমি নেপালে কাজ করছি, তাই এখানে একটি বাড়ি ভাড়া নিলাম এবং আমার স্ত্রীকে নিয়ে এই ভাড়ার বাড়িতে চলে আসি। আমার স্ত্রী প্রতি 6 মাস পর পর এখানে আসতো। সে কারণেই সে এখানের সব কিছু জানতো এবং সে এখানের সব রাস্তাঘাট চিনতো। আমার স্ত্রী খুব সুন্দর। আমার চেহারাও কম সুন্দর ছিল না। আমি অনেক স্মার্ট ছিলাম। আমার বাবা মা শ্রেয়াকে তাদের সাথে যেতে বলেছিলেন, কিন্তু সে আমাকে ছেড়ে কোথাও যায়নি। আর আমার বিয়ের 6 মাস পর আমার সাথে এই দুর্ঘটনা ঘটে, যার কারণে আমার একটি হাত কাটা যায় এবং পায়েও ফ্র্যাকচার হয়ে যায়। আমি নেপালে কাউকে চিনতাম না, তবে শ্রেয়া এখানে সবাইকে চিনত, কারণ সে যখন প্রতি 6 মাস পর পর এখানে তার আত্মীয়ের বাড়িতে আসতো তখন সে এখানে প্রায় 2 মাস কাটাতো। এখন যখন আমার সাথে এই দুর্ঘটনা ঘটে তখন আমার বাবা মা আমাকে জয়পুরে ফিরে আসার জন্য অনেক বলেছিল, কিন্তু আমি জয়পুরে ফিরে যেতে পারিনি, কারণ আমি জয়পুরে আমার পছন্দের কোনো কাজ পাচ্ছিলাম না। কারণ আমি শিক্ষিতও ছিলাম না এবং আমি বিশ্বাস করি যে একজন অশিক্ষিত ব্যক্তির এই সমাজে কোনো মূল্য নেই। এমন অনেকেই আছেন যারা সহজেই চাকরি পান না। সেজন্য আমি চুপচাপ নেপালে চলে এসেছি এবং এখানে একটি কারখানায় কাজ করতে থাকি। এখানে আমি ভালো টাকা পেতাম। এ কারণে আমার বাড়ির অবস্থাও ভালো হয়ে গেল। আমার বাবা মাও খুশি হতে লাগলেন। আমাদের বাড়ি থেকে দারিদ্র্য দূর হয়েছে। নেপালে কাজ করার পর 2 বছর হয়ে গেল, তাই আমি নেপালে অভ্যস্ত হয়ে গেছি। আমি এখান থেকে যেতে চাইনি। সেজন্য আমি এবং আমার স্ত্রী এখানে স্থায়ীভাবে থেকে গেছি। আমার স্ত্রী আমাকে বলল চলো এখান থেকে চলে যাই, কিন্তু আমি আমার বাবা মায়ের বোঝা হতে চাইনি, কারণ আমার বাবাও বৃদ্ধ হয়ে গেছেন। আমার 2 ভাই এবং 2 বৌদিও বাড়িতে থাকতেন। তারা মনে করবে যে এ অসহায় হয়ে পড়েছে এবং তাই আমাদের কাছে এসেছে আমাদের বোঝা হয়ে থাকবে বলে।
এর আর কিছু করার নেই, তাই আমাদের কাছে এসেছে। কিন্তু আমি খুব সৎ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলাম, তাই কারো সাহায্য নিতে চাইনি। আমি আমার স্ত্রীকে বললাম, আমি যাব না, এখানেই থাকবো এবং অন্য কাজ করব। আমার পায়ের ফ্র্যাকচার তখনও সারেনি, তাই আমি বসে মিষ্টি বিক্রি করতে লাগলাম। অন্য কোনো কাজ আমি জানতাম না। মানুষের যখন হাত নেই তখন সে অন্য কোনো কাজ কিভাবে করবে? আমার ডান হাত কেটে ফেলা হয়েছিল। ডান হাত দিয়ে অনেক কিছু কাজ করা যায়। আমি খুব অসহায় ও নিঃস্ব হয়ে গেছিলাম। আমি মিষ্টি বিক্রি করার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার মিষ্টি বিক্রিই হচ্ছিল না। বেঁচে যাওয়া মিষ্টি আমাদের বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতে হতো। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। পুরো 1 সপ্তাহের মিষ্টি রোজ বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতে হচ্ছিল। আমি খুব বিরক্ত হচ্ছিলাম, কারণ এভাবে কিছুই হবে না। যা আমার বাঁচানো টাকা ছিল সব মিষ্টির পেছনে খরচ হয়ে যাচ্ছিল। এবার আমার খুব মন খারাপ হলো। আমার কাছে কোনো টাকাও আর অবশিষ্ট ছিল না। আমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল। এই দুর্ঘটনা সত্ত্বেও সে আমাকে সাহায্য করছিল এবং আমার খুব যত্ন নিয়েছিল এবং প্রচুর পরিশ্রম করে মিষ্টি তৈরি করত। সে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে কখনো আমাকে ছেড়ে যাবেন না এবং সর্বদা আমাকে এইভাবেই সমর্থন করবেন। আমি তো সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছিলাম, সেজন্য সে আমার সব কাজ করত। আমার কাজের পাশাপাশি তাকে ঘরের কাজও করতে হতো এবং এখন সে মিষ্টি বানানোও শুরু করেছে। আমার স্ত্রী সত্যিই খুব ভালো মহিলা ছিল। সে খুব সহজ সরল এবং পরিশ্রমী ছিল। এই কঠিন সময়েও সে আমাকে অনেক সমর্থন করেছিল এবং আমার পাশে ছিল। পরের দিনও একই ঘটনা ঘটল, যে আমার মিষ্টি বিক্রি হলো না আর নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমার স্ত্রী তা বাচ্চাদের মধ্যে ভাগ করে দিল। আমার স্ত্রী আমাকে বলতে লাগলো, এভাবে প্রতিদিন আমাদের লোকসান হচ্ছে এবং এখন আমাদের কাছে মিষ্টি তৈরির টাকাও নেই। এভাবে কিভাবে চলবে এবং কিভাবে আমাদের ভবিষ্যৎ জীবন কাটবে? আমারও খুব মন খারাপ হয়ে যাচ্ছিল এবং আমার কাছে আমার স্ত্রীর প্রশ্নের কোনো উত্তর ছিল না। আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে আমার চোখে জল চলে এলো এবং তারপর আমার স্ত্রীও কাঁদতে শুরু করে। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিতে লাগলো এবং বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, ভগবান সব ঠিক করে দেবেন। তুমি চিন্তিত হচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে, সব ঠিক হয়ে যাবে। আমার স্ত্রী এখানে বেশিরভাগ সময় আসা যাওয়া করত, তাই সে খুব ভালো নেপালি কথা বলতে পারত, কিন্তু সে ছিল ভারতীয়। আমার স্ত্রী খুব সুন্দরী ছিল। তাকে দেখে আমার কখনো কখনো আফসোস হতো যে আমার স্ত্রী কখনো এমন যেন না ভাবে যে এখন আমি আর কোনো কিছুর যোগ্য নই, এবং আমি ভয় পাচ্ছিলাম যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারে। কিন্তু আমার স্ত্রী বলতো, চিন্তা করো না, আমি সব জানি, আমি সব ঠিক করে দেব। আমি সব সময় তোমার পাশে থাকবো এবং খারাপ পরিস্থিতিতে তোমাকে একা ছেড়ে যাব না। কিন্তু এখন আমি চিন্তায় ছিলাম, এর পরে কি হবে? তারপর আমার স্ত্রী আমাকে এই সমস্যার একটি সমাধান বলল, যা শুনে আমি একটু রেগে গেলাম। আমি আমার স্ত্রীকে বললাম যে আমি চাই না আমার স্ত্রীকে অন্য কোনো পুরুষ দেখুক, তাই তোমার কোনো দরকার নেই। আসলে আমার বউ বলতে চাইছিল যে তোমার জায়গায় আমি মিষ্টি বিক্রি করব। আমি বললাম যে তুমি দোকানে বসে মিষ্টি বিক্রি করছো এবং অন্য লোকেরা এসে তোমার দিকে তাকাচ্ছে, তা আমার পছন্দ নয়। এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে না। আর এই আইডিয়াটা তোমার মাথায় এলো কোথা থেকে? আমি বললাম, এটা আমি কখনোই হতে দেব না এবং তোমাকে দোকানে বসতেও দেব না। আমার বউ বলতে লাগলো, এটা আমাদের দোকান নয়, এটা আমাদের বাড়ির একটা ছোট ঘর এবং আমি তো অন্য কোথাও যাচ্ছি না, নিজের বাড়িতে বসেই মিষ্টি বিক্রি করব। কিন্তু আমি সোজাসুজি বসবো না, একটু সাইড হয়ে বসবো। পাড়ার মহিলারা যদি জানতে পারে এই দোকানে কোনো মহিলা বসে মিষ্টি বিক্রি করে, তখন পুরুষের পাশাপাশি মহিলারাও মিষ্টি কিনতে আসবে। পুরুষ মানুষেরা তো বেশিরভাগই কাজে যায়, তাই মহিলাদেরও হয়তো মিষ্টির প্রয়োজন হবে, তখন তারা নিজেরাই এসে মিষ্টি নিয়ে যাবে। আমার বউয়ের এই কথাটা তো একদম সত্যি ছিল যে একজন মহিলাকে দেখে অন্য মহিলারা দোকান থেকে মিষ্টি নিয়ে চলে যাবে এবং আমাদের এলাকায় মহিলাদের জিনিসপত্র কিনতে অনেক অসুবিধা হতো। এটাও সত্য যে এটা কোনো দোকান ছিল না, এটা ছিল আমাদের বাড়ির একটা ঘর এবং আমার স্ত্রী শুধু তার ঘরেই তো বসবে। তবুও এই কথাটা আমার পছন্দ ছিল না, কিন্তু আমাদের অবস্থার কথা ভেবে আমি আমার স্ত্রীকে পারমিশন দিয়ে দিলাম। তার পরের দিন আমরা খবর পেলাম বাংলা থেকে আমার স্ত্রীর দিদি খুশি আসছে। সে আমার স্বাস্থ্য দেখতে আসছিল।
সে কিছুক্ষণ নিজের বোনের সাথে বসে রইল। এরপর সে আমার কাছে বসে আমার সাথে কথা বলতে লাগলো। খুশি আমার স্ত্রীর বড় বোন ছিল। আমার স্ত্রী তার বোনকে আমাদের বাড়ির খারাপ অবস্থার কথা বলতে শুরু করে। আমি ভাবছিলাম আমার শালি কি ভাববে যে এই ছেলেটা আমাদের বোনকে কষ্ট দিচ্ছে। আমার বউ যখন তার দিদিকে বলল যে সে মিষ্টির দোকানে বসতে চায়, তখন তার দিদিও তাতে কোনো আপত্তি করলো না। সে বলল তার বোনের দোকানে বসাতে কোনো সমস্যা নেই, আর তাছাড়া যেহেতু তিনি একজন স্ত্রী, তাই স্বামীর খারাপ সময়ে সে তার কাজে আসবে, এটাই তো স্বাভাবিক। যদি সে আপনার পাশে দাঁড়াতে চায় তবে তাতে বড় কথা কি, এবং সে আপনার স্ত্রী। যদি সে আপনার পাশে না দাঁড়ায় তবে কে আপনার পাশে দাঁড়াবে? কারণ এই অচেনা শহরে আপনার কেউ নেই। আমি এখনও আপনাকে বলছি, হয় আপনি এই শহর থেকে বাংলায় চলে আসুন, অথবা জয়পুরে আপনার বাবা মায়ের কাছে ফিরে যান। যদি শ্রেয়ার দোকানে বসাটা আপনার পছন্দ না হয়, তাহলে আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করুন। আপনারা দুজনে নিজেদের মর্জি অনুযায়ী যেটা ঠিক মনে হবে সেটাই করতে পারেন। আমার এতে কোনো সমস্যা নেই। এই বিষয়ে আমি কাউকে কিচ্ছু বলবো না যে শ্রেয়া দোকানে বসে। আমার শালি আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল। তারপর আমি ভাবলাম আমার স্ত্রীকে অনুমতি দিয়েই দিই। আমার শালি আমাদের বাড়িতে 2 দিন থাকলো। যাবার আগে সে আমার বউকে বলল আগামী মাসে সে আবার আমাদের বাড়িতে আসবে। আমি আমার বউকে বললাম, সব ঠিক আছে তো? তোমার দিদি এত তাড়াতাড়ি বাংলা থেকে নেপালে আসবে কেন? তোমার কি ওর সাথে কোনো ব্যক্তিগত দরকার আছে, বা তোমার দিদির কি তোমার সাথে কোনো কাজ আছে? তখন আমার বউ বলল যে না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার দিদির দেওর এখানে কাজ করে, সেজন্য সে মাঝে মাঝে তার দেওরের কাছে আসে। তাই হয়তো সে বলল যে মাঝে মাঝে সে আমাদের সাথেও দেখা করতে আসবে। আমি আমার স্ত্রীকে বললাম, তাহলে এটা একটা ভালো কথা, কারণ আমি এখন কোথাও যাওয়ার মতো অবস্থায় নেই, আর ডাক্তারও আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। আর আমার অবস্থা এতটাই খারাপ যে আমি কোথাও ভ্রমণ করতেও পারবো না, এমনকি আমার স্ত্রীকে তার পিতামাতার সাথে দেখা করতেও নিয়ে যেতে পারবো না। এটা একটা ভালো কথা যে তার বাপের বাড়ির লোকেরা এখানে আসতে শুরু করেছে। এতে আমারই সুবিধা হলো যে আমার স্ত্রী নিজের বাড়ির লোকেদের সঙ্গে এখানেই দেখা করতে পারবে। সে আমাকে তার বাবা মায়ের বাড়িতে যাওয়ার জন্য জোর করবে না। পরের দিন আমি আমার এক বন্ধুকে ফোন করলাম এবং তাকে কিছু টাকা ধার দিতে বললাম, কারণ আমার মিষ্টি তৈরির টাকা সম্পূর্ণ ফুরিয়ে গেছে। আজকে আমার কাছে রাখা মিষ্টিগুলো যদি বিক্রি না হতো, তাহলে আগামীকাল আমরা কি করতাম জানি না, কারণ আমরা এমনিতেই লোকসানের মুখে ছিলাম। আমার স্ত্রী এর আগে পাড়ায় লোকজনদের সঙ্গে দেখা করে এসেছিল। সে বলতে শুরু করলো, আশেপাশের মহিলাদের সাথে কিছুক্ষণ বসতে যাচ্ছি। আমি যখন বললাম কেন যাচ্ছ, আমার স্ত্রী বলতে লাগলো, আমি মানুষের বাড়িতে গিয়ে বলবো এটা আমার হাতে বানানো খাঁটি মিষ্টি। আমার মিষ্টি খেয়ে তোমাদের কোনো রোগ হবে না, আমার মিষ্টিতে কোনো ভেজালও থাকবে না। মানুষ এখনও এটা জানে না। মানুষ মনে করে আমরা বাজার থেকে মিষ্টি কিনে এনে বিক্রি করি। এ কারণে কেউ আমাদের মিষ্টি কিনতে আসে না। লোকেরা যখন জানতে পারবে এটা বাড়িতে তৈরি খাঁটি মিষ্টি, তখন লোকেরা নিজেরাই আমাদের কাছে আসবে এবং আমাদের মিষ্টি খাবে। তখন তারা এটির স্বাদ নেবে, তারা মিষ্টিগুলি খুব পছন্দ করবে। এরপরে আমাদের মিষ্টি বিক্রি শুরু হবে, এবং সবচেয়ে ভালো জিনিসটি হবে যখন মহিলারা জানতে পারবে যে আমি মিষ্টি বিক্রি করছি, তখন তারাও এখানে মিষ্টি কিনতে আসবে। আমাদের মিষ্টির জন্য কিছু প্রচার তো করতেই হবে, তবেই তো আমাদের কাজ হবে। আমার স্ত্রী শুধুমাত্র আমাদের এলাকারই কিছু বাড়িতে গিয়েছিল। তারপর ফিরে এসে আমার স্ত্রী বলতে শুরু করে যে তুমি আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন আজ এই মিষ্টিগুলো বিক্রি হয়। সব কিছু ঠিক হয়ে যাবে, আমাদের বাড়ির অবস্থাও ভালো হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার স্ত্রী মিষ্টির দোকানে বসলো। একজন গ্রাহক মহিলা এলে আমার স্ত্রী তাকে মিষ্টি দেয়। ওই মহিলা প্রায় 2 কেজি মিষ্টি কিনে নিয়ে গেল। এতে আমার স্ত্রী খুব খুশি হয়েছিল। আমি আমার স্ত্রীকে বললাম, একটা কাস্টমার দিয়ে কাজ চলবে না। আজ যদি আমাদের সব মিষ্টি বিক্রি না হয়, তাহলে আমাদের মিষ্টি আবার বাচ্চাদের দিয়ে দিতে হবে, এবং আগামীকাল মিষ্টি বানানোর টাকাও থাকবে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আজ আমাদের সমস্ত মিষ্টি যেন বিক্রি হয়ে যায়, যাতে আমরা লোকসানের সম্মুখীন না হই। আমি বসে বসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম এবং টেনশনের কারণে আমার খুব মাথা ব্যথাও হচ্ছিল। তাই আমি বউকে বললাম, আমি রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি, তুমি দোকানটা সামলে নিও।
আমি যখন বিশ্রাম নিতে শুয়ে পড়লাম, আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ যখন চোখ খুললাম, আমি ঘুমাচ্ছি 3 ঘন্টা হয়ে গেছে। আমি ঘাবড়ে গিয়ে দোকানে গেলাম। ভাবলাম আজও হয়তো মিষ্টি বিক্রি হয়নি। আমি আমার বসার ঘরে গিয়ে আমার স্ত্রীকে বলতে লাগলাম, তাহলে কি আজও মিষ্টি বিক্রি হলো না? তখন আমার স্ত্রী উঠে দাঁড়িয়ে হাসতে লাগলো আর বলতে লাগলো, না, এমন কিছুই হয়নি, আমি আজ সব মিষ্টি বিক্রি করে দিয়েছি। আমার বউ সব টাকা হাতে নিয়ে আমার দিকে বাড়িয়ে দিল। আমার তো এইসব দেখে খুব অবাক লাগছিল। আমি দোকানের দিকে তাকিয়ে দেখলাম দোকানের সব মিষ্টি শেষ। এটা সত্য যে আমার স্ত্রী সব মিষ্টি বিক্রি করে দিয়েছিল, আর সে সেই মিষ্টি বিক্রির পয়সাই আমাকে দিচ্ছিল। আমি অবাক হলাম। এই 3-4 ঘন্টায় আমার দোকান ফাঁকা হয়ে গেছে। আমার দোকানের সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার স্ত্রী ঠাট্টা করছে বা আমি স্বপ্ন দেখছি, কিন্তু যখন আমি দোকানের দিকে তাকালাম তখন বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সমস্ত মিষ্টির পাত্রগুলি খালি পড়েছিল, আর টাকাটাও ততটাই ছিল যতটা আজকের মিষ্টি বানানোর কাজে লেগেছিল, যার মানে হলো যে আমাদের প্রায় 8,000 টাকা মূল্যের সমস্ত মিষ্টি আজ বিক্রি হয়েছে। আমার বউ বলল, এই টাকার অর্ধেকটা আমাকে দাও, যেন আমি কালকের মিষ্টি বানানোর জিনিসপত্র কিনতে পারি। আমি অর্ধেক টাকা আমার বউকে দিয়ে দিলাম, আর আমার বউ নিজে জিনিস কিনতে চলে গেল। আমি খুব অবাক হলাম যে আজ আমাদের সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। এখন একই জিনিস প্রতিদিন ঘটতে শুরু করলো। যখনই আমার স্ত্রী দোকানে মিষ্টি বিক্রি করতে বসতো, সব মিষ্টি বিক্রি হয়ে যেত। নারী পুরুষ উভয়েই আমার স্ত্রীর কাছে মিষ্টি কিনতে আসতো। লোকেরা খুব আনন্দের সাথে মিষ্টি নিয়ে যেতে শুরু করে এবং আমাদের মিষ্টির দোকানে ভিড় হতে শুরু করে এবং আমাদের পরিস্থিতির উন্নতি হতে থাকে। আমাদের কাছে অনেক পয়সা জমা হতে লাগলো। এরপর আমার স্ত্রী বেশি করে জিনিসপত্র কিনে নিয়ে এলো আর সারা রাত রান্নাঘরে দাঁড়িয়ে মিষ্টি তৈরি করতে লাগলো। কিন্তু আমার স্ত্রী মিষ্টিগুলো একটা বাক্সে রেখে প্যাক করে রাখতো। আমার স্ত্রী বলে, আমরা ক্রেতাদের খোলা মিষ্টি দিতে চাই না, কারণ খোলা মিষ্টিতে পোকামাকড় বসে যা রোগ ছড়ায়। আমার স্ত্রীও অনেক বুদ্ধিমান হয়ে উঠেছিল। এইভাবে প্রায় 5 মাস হয়ে গেছিল। কিন্তু প্রতি মাসে আমার শালিও আসতো। সে আমাদের কাজে খুব খুশি ছিল। আমার শালি খুশি হয়ে বলল, ভাই, আমরা খুব খুশি যে আপনার বাড়ির অবস্থার পরিবর্তন হয়েছে এবং আপনারা দুজনেই পরিশ্রম করে আপনার বাড়ির দারিদ্র্য দূর করেছেন। নইলে এমন দুর্ঘটনা ঘটার পর মানুষ সাহস হারিয়ে আত্মীয় স্বজনের ওপর ভরসা করতে থাকে। তোমরা দুজনেই নিজে কঠোর পরিশ্রম করে সবকিছু ঠিক করেছো। এটা তাই খুব ভালো একটা ব্যাপার। আমার শালিও খুব খুশি হলো। সে প্রতি মাসে একবার করে আমাদের বাড়িতে আসতে শুরু করে। একদিন আমাদের বাড়িতে আমার শালি এলো আর ওরা দুজনে অন্য ঘরে বসে একে অপরের সাথে কথা বলছিল। তারপর আমি হঠাৎ ওদের রুমে গেলাম। গিয়ে আমি দেখলাম আমার শালি তার ছোট বোনকে একটা ছোট ব্যাগ দিচ্ছে। আমি ভেতরে যেতেই হঠাৎ আমার শালি সেই ব্যাগটা লুকিয়ে রাখলো। সাথে সাথে তাদের চোখ পড়ল আমার দিকে। আমার স্ত্রী ভয় পেয়ে গেল এবং তার বোনকে কিছু একটা ইশারা করলো। তারপর আমার স্ত্রী আমাকে কথার জালে ফাঁসিয়ে দিল। আমার শালি খুব চালাক ছিল। সে চুপচাপ ওই ব্যাগটাকে নিয়ে ওপরের ঘরে চলে গেল। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই ব্যাগে কি আছে? আমার স্ত্রী বলতে লাগলো, দিদির কিছু ব্যক্তিগত জিনিসপত্র আছে, তাই সেগুলো ওপরে স্টোর রুমে রাখতে গেল। ওরা দুজনেই বোধহয় জানতো না যে আমি ওদের চালাকি বুঝতে পেরেছি। দুজনেই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিল। সেই ব্যাগে নিশ্চয়ই এমন কিছু ছিল যা তারা আমাকে বলতে চায়নি। আমাদের স্টোর রুমটি ওপরে ছিল। আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না। এ কারণে আমি সিঁড়িতেও উঠতে পারতাম না। আমার বউ আর শালি দুজনেই আমাকে মিথ্যে কথা বলছিল। আমি ওপরে গিয়ে দেখতে চাইছিলাম এই ব্যাগের ভিতরে কি আছে, কিন্তু আমি অসহায় ছিলাম। আমি সিঁড়ি বেয়ে উঠতে পারিনি। যখন আমার শালি নেমে এলো, আমি তাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে সে স্টোর রুমে কি রেখে এলো। সেও বলল যে এতে আমার ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে, যখন বাড়ি ফিরে যাব তখন নিয়ে যাব। আমি বললাম, এমন কি পার্সোনাল জিনিসপত্র থাকতে পারে যেটা কিনা রুমে রাখা হয়? আমার স্ত্রী এবং আমার শালি দুজনেই আমাকে কথার জালে ফাঁসিয়ে দিল, আর কথা বলতে আমাকে এতটাই মগ্ন করে দিল যে আমি সেই ব্যাগের কথা পুরোপুরি ভুলে গেলাম। কিন্তু রাত্রিবেলা আমি জানতে পারলাম যে 1 ঘন্টা পর আমার শালি বাংলায় চলে যাচ্ছে। আমার শালি চলে গেলে আমি আমার স্ত্রীকে বললাম যে সে তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যায়নি। তখন আমার বউ বলল, হয়তো সে তার নিজের জিনিসপত্র নিতে ভুলে গেছে, কোনো ব্যাপার না, পরের বার এসে নিয়ে যাবে।
যখন আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে এই ব্যাগের ভিতরে কোনো ব্যক্তিগত কিছুই নেই, সেটা একটা ছোট ব্যাগ ছিল। যদি ওই ব্যাগের ভেতরে আমার শালীর ব্যক্তিগত জিনিসপত্র থাকে, তাহলে সে কিভাবে তার ব্যক্তিগত জিনিসপত্র এখানে ভুলে যেতে পারে? যাই হোক, আমার শালী খুব ভালো মানুষ ছিল। সে প্রতিবার আমাকে নিয়ে দুশ্চিন্তা করত এবং তার স্বামীর সাথেই আমাদের বাড়িতে আসতো। কিন্তু এবার কি হলো জানি না, সে একা বাংলা থেকে নেপালে আসতে শুরু করলো। কিন্তু আমার মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছিল, ব্যাগের ভেতর কি ছিল যেটা সে আমার স্ত্রীকে দিয়েছিল, এবং কেন সে আমার কাছ থেকে লুকিয়ে রাখছিল? আমার স্ত্রী প্রতিবার আমাকে কথায় ভোলানোর চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে কিছু অবশ্যই গড়বড় ছিল। সেই ব্যাগের ভিতর এমন কি ছিল? সে কি আমার স্ত্রীর জন্য ওই ব্যাগের ভিতরে রেশন এনেছিল? আমি আমার শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো সাহায্য চাইনি। আমি কোনো বোকা মানুষ ছিলাম না, আর না আমি আমার শ্বশুরবাড়ি থেকে কোনো সাহায্য নিতে চাইতাম। এখানেও তো রেশন পাওয়া যায়, তাহলে আমার স্ত্রীর বোন শুধু শুধু বাংলা থেকে রেশন আনবে কেন? আমি আমার স্ত্রীকে স্পষ্ট বলেছি যে আমি কখনোই তোমার মা বাবার কাছ থেকে কোনো সাহায্য চাই না। আমার যদি কখনো সাহায্যের প্রয়োজন হয়, আমি প্রথমে আমার বাবা মায়ের কাছে সাহায্য চাইব। আমার আরেকটা হাত কাটা পড়লেও না, আমি তোমার জন্য এবং নিজের জন্য সব কিছু করব, কখনো সাহস হারাবো না। এখন আমি আস্তে আস্তে একটু একটু হাঁটতে পারছিলাম, কারণ আমার পায়ের ফ্র্যাকচার একটু একটু ঠিক হচ্ছিল। ধীরে ধীরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম। আমার স্ত্রী আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমাকে ছেড়ে কখনোই যাবে না এবং সে তার পরিবারের কাছে কখনোই সাহায্য চাইবে না। আমার স্ত্রীর বাবা মা যদি তাদের ভালোবাসা থেকে কিছু দেয়, তবে সেটা তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তাদের কাছে কোনো সাহায্যই চাইবো না। কিন্তু তখন আমার মাথায় সেই একটাই কথা এসে গেল, সেই ব্যাগের ভেতরে কি আছে? এখন তো আমার এটাও সন্দেহ হতে শুরু করলো যে আমার স্ত্রী এমন কি করে যে তার বানানো মিষ্টি রোজ রোজ ৩-৪ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। এই সেই মিষ্টি, এবং এই সেই দোকান, এবং এটাই সেই এলাকা, এবং মানুষও এই এলাকারই ছিল। আমি যখন বসে থাকতাম তখন কেউ আমার কাছ থেকে মিষ্টি কিনতে আসতো না, এবং যেদিন থেকে আমার বউ দোকানে বসতে শুরু করে সেদিন থেকে ৩-৪ ঘন্টার মধ্যে সব মিষ্টি বিক্রি হয়ে যায়। আমার বউ দোকানে বসেছিল নিজেকে সবার সামনে দেখাতে এমনটাও নয়, আমার স্ত্রী দোকানে বসলে মুখে মাস্ক লাগিয়ে বসতো। সে এমনটি করতো যাতে কেউ তার সৌন্দর্য এবং তার সুন্দর মুখ দেখতে না পারে। সেও অন্য পুরুষদের সামনে আসতে চাইতো না, কারণ আমার স্ত্রী খুবই লাজুক টাইপের। সে কখনো এমন পোশাক পরেনি যে তার শরীরের সামান্য অংশও দেখা যেত। আমার স্ত্রী খুব সংস্কৃতিমনা মহিলা ছিল, তবে আশেপাশের লোকেরাও যে এমনটা ভেবে আসছিল যে এই দোকানে একজন মহিলা বসে আছে, তাও নয়। পুরুষদের থেকে তো বেশি মহিলারাই আসতো। আমাকে কিছু না কিছু তো করতেই হবে। আমার বউ আরাম করে মিষ্টি বিক্রি করত এবং যা কিছু টাকা হতো তা আমাকে দিয়ে দিত, এবং তারপর দোকান বন্ধ করে পরের দিনের জন্য মিষ্টি তৈরির জিনিস কিনতে বাজারে যেত। সে প্রতিদিন মহিলাদেরকে মিষ্টি কিনতে বাড়িতে আসতে বলতো। আমাদের দোকানে পুরুষ কম এবং মহিলারাই বেশি আসতো। হাঁটতে চলতে যখনই আমার স্ত্রী কোনো মহিলার চোখে পড়তো, তখনই সে তাকে আমাদের দোকানের কথা এবং মিষ্টির কথা বলতে শুরু করত, এবং সেই মহিলারা আমাদের দোকানে মিষ্টি কিনতে চলে আসতো। এখন আমার স্ত্রী আরও নানা রকমের মিষ্টি বানানো শুরু করেছে। আমাদের দোকানে মিষ্টি বিক্রি শুরু হওয়ার প্রায় ৮ মাস হয়ে গেছে। আমার পায়ের ফ্র্যাকচারও অনেকাংশে সেরে গেছে। এখন আমি ঠিকমতো হাঁটতে পারছি। আমি আমার স্ত্রীকে বললাম আমি ডাক্তারের কাছে যাচ্ছি। যদিও আমার স্ত্রী আমার সাথে সবসময় ডাক্তারের কাছে যেত, কিন্তু যেহেতু আমি এখন অনেকটা ভালো বোধ করছিলাম, সেজন্য আমি নিজে থেকেই বললাম আমি নিজেই যেতে পারবো, তুমি দোকান সামলাও। আমার স্ত্রী বলল, ঠিক আছে, একা যাওয়া তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি যাও। সে বলল, আমাকে যেভাবেই হোক মিষ্টি বিক্রি করতে হবে। আজ দিওয়ালি, খদ্দেরও বেশি হবে, তারপর আমাকেও ঘর সাজাতে হবে। আমি বললাম, ঠিক আছে, তুমি তোমার কাজ থেকে ফ্রি হও, এরপর আমরা দুজনে রাতে কোথাও বের হব। আমার বউ এই কথা শুনে খুব খুশি হয়ে গেল। এই কথা বলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এই বলে আমি বাজারে চলে গেলাম এবং বাজার থেকে একটি শাড়ি কিনলাম। আমি তো আমার স্ত্রীর শাড়িও নিতে পারতাম, কিন্তু আমার স্ত্রী তার শাড়িটি চিনতে পারবে, তাই আমি এই শাড়িটি কিনেছিলাম, কারণ আমি শাড়িটি পরে আমার স্ত্রীর দোকানে গিয়ে মিষ্টি কিনতে চাই। তাই আমি এমন করলাম।
আমি একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে শাড়ি পরে ওড়না দিয়ে মুখ ঢেকে নিলাম। আমি খুব চুপচাপ আমার বউয়ের দোকানে এলাম। আমি নিজেকে এমনভাবে সাজিয়ে রেখেছিলাম যাতে আমার বউ আমাকে চিনতে না পারে। আমি মহিলা কণ্ঠে বললাম, আমি 1 কেজি মিষ্টি চাই। আমি এটা করছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম আমার স্ত্রী কোনো গড়বড় করছে কিনা। সে যদি আমার কাছ থেকে টাকা নিয়ে মিষ্টি দিয়ে দেয় তাহলে বুঝবো আসল ব্যাপারটা কি। যদিও আমার বউয়ের ওপর আমার বেশি সন্দেহ করা উচিত নয়, কিন্তু কি করব, সন্দেহ করাটাও এখন দরকার। কারণ আমিও একই দোকানে বসতাম যেখানে আমার স্ত্রী বসে। তাহলে কেন লোকে আমার কাছ থেকে মিষ্টি কিনতো না, এবং কেন তারা আমার স্ত্রীর কাছ থেকে মিষ্টি কিনছিল? এই একমাত্র জিনিসটি আমাকে ভাবাচ্ছিল। এবং এই সব জানতে আমি মিষ্টি কিনতে আমার স্ত্রীর কাছে শাড়ি পরে মহিলার বেশে এসেছি। আমি নিজেকে শাল দিয়েও ঢেকে রেখেছিলাম কারণ খুব ঠান্ডা ছিল। তাই আমার স্ত্রীও ভাবলো যে আমি একজন নারী। তখন হঠাৎ আমার বউ বলল, আমার 1 কেজি মিষ্টি প্যাক হয়ে গেছে, এছাড়া আপনাকে ওইটা কত দিতে হবে? আমি বললাম, কোনটা কত দিতে হবে? আমার স্ত্রী বললেন, 1 কেজি নাকি 2 কেজি? আমি বললাম, 1 কেজি দাও। কারণ আমি বুঝতে পারছিলাম না আমার বউ কোন জিনিসের কথা বলছে। তাই সে যে জিনিসটার কথা বলছিল আমি সেই জিনিসটি 1 কেজি প্যাক করার কথা বলে দিলাম। টাকা দিয়ে ফিরে আসার সময় আমার স্ত্রী বলতে থাকে, আপনি আবার আসবেন, আপনার জিনিসটা খুব ভালো লাগবে, কারণ এটা খাঁটি মাল। আমি এই জিনিসটা নিয়ে আমার বন্ধুর বাড়ি গেলাম। সেখানে গিয়ে আমি তার রুমে বসে যখন সেই জিনিসটা খুললাম তখন মিষ্টির বাক্সে তো মিষ্টি ছিল, কিন্তু দ্বিতীয় বাক্সটি খুললে বাক্সের ভিতর 1 কেজি ফিটকিরি দেখতে পেয়ে আমি অবাক হয়ে যাই। আমার বন্ধুও সেখানে উপস্থিত ছিল এবং আমার বন্ধু সেই ফিটকিরি দেখে অবাক হয়ে গেল, যেখানে আমি ফিটকিরি দেখে অবাক হইনি, কারণ ফিটকিরি তো খুবই একটা সাধারণ জিনিস। আমার বন্ধু বলল, তুমি এটা কোন জিনিস তুলে এনেছো? তুমি এটা এখনই আমার বাড়ি থেকে নিয়ে যাও, নইলে এখানে পুলিশ চলে আসবে। আমি বললাম, এগুলো তো ফিটকিরি, ফিটকিরি থাকলে কারো বাড়িতে পুলিশ কেন আসবে? আমার বন্ধু বলতে লাগলো, তুমি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না এটা কোনো সাধারণ ফিটকিরি নয়, এটা এক এমন ধরনের জিনিস যা দিয়ে মহিলারা নেশা করে। আমার বন্ধু বলল, তোমার বউ দোকানে বসে অন্যায় কাজ করছে, এর মানে হলো তোমার স্ত্রী বেআইনি কাজ করছে, এবং সম্ভবত পুলিশ জানে না যে তোমার স্ত্রী তার দোকানে এটি বিক্রি করছে। এটা জানতে পারলে পুলিশ তোমাকে এবং তোমার স্ত্রীকে গ্রেপ্তার করবে, এবং এর শাস্তি এত বড় হবে যে তুমি কখনো জেল থেকে মুক্তি পাবে না। এটা শুনে আমি ভয় পেয়ে গেলাম এবং আমার সারা শরীর কাঁপতে লাগলো, কারণ আমি খুব সৎ মানুষ ছিলাম, আমি কখনো অসৎ কাজ করতাম না। তাহলে আমার স্ত্রী এটা কি করছিল? কিন্তু আমি ভাবছিলাম যে আমার স্ত্রী এই ফিটকিরি কোথা থেকে পেল। তখন আমার মাথা কাজ করলো এবং আমি বুঝতে পারলাম যে প্রতি মাসে আমার শালি আমার বাড়িতে আসে এবং সে যে ব্যাগটা নিয়ে আসে হয়তো সেই ব্যাগটার ভিতরেই এই ফিটকিরিগুলো থাকে, এবং সেদিন সেই ব্যাগের ভিতরেও এই ফিটকিরিই ছিল। এই জিনিসটা সে বাংলা থেকে নিয়ে আসছিল। আমার বন্ধু আমাকে বলল যে এই ফিটকিরি এখানে কোথাও পাওয়া যায় না, এটা শুধু অন্য শহরে পাওয়া যায়, কারণ নেপালে এই ফিটকিরি ব্যান আছে, আর কেউ এখানে এই ফিটকিরির ব্যবসা করতে পারে না, কারণ এটা কোনো সাধারণ ফিটকিরি নয়। এটা এমন একটা ধরনের ফিটকিরি যা জলে মিশিয়ে পান করলে নেশা হয়। আমার বন্ধু বলেছিল যে এই ফিটকিরির বিশেষ বিষয় হলো যে কোনো মহিলা জলে মিশিয়ে এটি পান করলে কখনো গর্ভবতী হয় না। এই কারণে যারা সন্তান চান না তারাই এই ফিটকিরি খেয়ে থাকেন। আমি ভাবলাম, তাই আমাদের দোকানে বেশিরভাগই মহিলাদের ভিড়। এর মানে হলো যে আমার স্ত্রী এবং তার বোন যৌথভাবে এই কাজটি চালাচ্ছে, এবং আমার শালি আমার স্ত্রীর জন্য যে ব্যাগটা এনেছিল তাও এই ফিটকিরি দিয়েই ভর্তি ছিল, এবং সে এই জিনিসটি বাংলা থেকে আনছিল, আর তারা দুজন মিলে আমার চোখে ধুলো দিচ্ছিল। মিষ্টির সাথে এমন জিনিস বিক্রি করা কোনো ভালো কাজ নয়। আমি তো এই ফিটকিরিগুলোকে সাধারণ ফিটকিরি ভাবছিলাম যা আমরা ব্যবহার করি, কিন্তু যখন জানলাম এটা কোনো সাধারণ ফিটকিরি নয়, নেশাকারী ফিটকিরি, তখন কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, এবং এখন আমাকে যে করেই হোক এই অন্যায় বন্ধ করতে হবে। লোকজন মিষ্টি কেনার অজুহাতে আমাদের কাছে আসতো এবং এই জিনিসটিও কিনতো। এর মানে হলো যে আমার মিষ্টির দোকানে আসা সমস্ত মহিলা মাদকাসক্ত, এবং কিছু মহিলা এমন যারা গর্ভধারণ করতে চান না। তারা তাদের বাড়ির লোকদের নিশ্চয়ই বলতো যে আমি মিষ্টি আনতে যাচ্ছি,
যেখানে তারা এই ভুল ফিটকিরি নিয়ে যেত, তারা মিষ্টিও পেয়ে যেত এবং তারা আলাদা করে ফিটকিরিও কিনতো। আমার স্ত্রী আমাকে এই ফিটকিরির টাকা দিত না, হয়তো সে নিজের কাছেই রেখে দিত, কিন্তু সে আমাকে প্রতিদিন মিষ্টির টাকা দিয়ে দিত। আমি মাথা চেপে ধরলাম, আর আমার বন্ধু বলতে লাগলো যে এখন যে করেই হোক তোমাকে এই কাজ বন্ধ করতে হবে, কারণ পুলিশ যদি ভুল করেও এ ব্যাপারে জানতে পারে তাহলে পুলিশ তোমার বাড়ি সিল করে দেবে এবং তোমাদের স্বামী স্ত্রী দুজনকেই গ্রেফতার করা হবে। বন্ধুর কথা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম। আমার বন্ধু বলল, এই ফিটকিরি নেপালে ব্যান আছে, সেজন্য তোমার বউ এই ফিটকিরি এখানে বেশি টাকায় বিক্রি করছে। আমি ভাবলাম যে এটি একটি অত্যন্ত বেআইনি কাজ এবং আমি একজন সম্মানিত মানুষ, তাই আমি এই ধরনের অন্যায় ঘটতে দিতে পারি না। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে গেলাম এবং আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, প্রতি মাসে তোমার বোন আমাদের বাড়িতে কেন আসে এবং কি নিয়ে আসে? আমার প্রশ্ন শুনে আমার স্ত্রী হতভম্ব হয়ে বলতে লাগলো, দিদি তো আমার জন্য কিছুই নিয়ে আসে না এবং সে প্রতি মাসে আমার সাথে দেখা করতে আসে। আমার স্ত্রী স্পষ্টতই মিথ্যা বলছিল। আমি আমার স্ত্রীকে পুরো ব্যাপারটা বললাম এবং বললাম যে আজ আমি মহিলা সেজে তোমার সত্যিটা জেনে ফেলেছি যে তুমি কি করো। আমার কথা শুনে আমার বউ সব স্বীকার করে নিল এবং সে আরও বলতে লাগলো যে আমি অনেক দিন দোকানে বসেছিলাম এবং লক্ষ্য করেছি যে কোনো ক্রেতা আমাদের মিষ্টি কিনতে আসছে না, যখন কিনা আমি মিষ্টি তৈরি করতে অনেক পরিশ্রম করি। আমি এত পরিশ্রম করে মিষ্টি বানাই এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও অনেক নজর রাখি যাতে মানুষ খাঁটি মিষ্টি পেতে পারে। আমি মানুষকে বোঝাই যে আমাদের মিষ্টি খাঁটি মিষ্টি, এতে কোনো প্রকার ভেজাল নেই, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি এবং কোনো ক্রেতা আমাদের দোকানে মিষ্টি কিনতে না আসায় আমাদেরও লোকসান হতে শুরু করে। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। তারপর একদিন কারো কাছে শুনলাম এখানে ফিটকিরি ব্যান আছে। ফিটকিরি এই জন্য ব্যান করা হয়েছে কারণ এখানকার ফিটকিরি নেশা করার জন্য ব্যবহৃত হয় এবং মহিলারাও গর্ভধারণ রোধে ফিটকিরি ব্যবহার করেন। তাই আমি ভাবলাম কেননা আমি সেই ফিটকিরি আনিয়ে নিই আর এখানে বিক্রি করি, যাতে আমাদের কিছু লাভ হয়। আমার দিদিকে ফোন করে এই ফিটকিরির নাম জানালাম। তখন আমার দিদি বাংলা থেকে এই ফিটকিরি নিয়ে এখানে চলে এলো। এর কারণ হলো অন্যান্য শহরে ফিটকিরি সস্তা এবং আমাদের শহরে ফিটকিরি দামি, সেজন্য প্রতি মাসে আমার দিদি ব্যাগে করে ফিটকিরি আনতো। আমার স্ত্রী জিজ্ঞেস করতে লাগলো, এর মধ্যে খারাপ কি? এই ফিটকিরি এখানকার মানুষের কাছে স্বর্ণ এবং তারা আমাদের কাছ থেকে সোনার দামে কেনে, যখন কিনা আমরা এই ফিটকিরি বাংলায় সস্তায় পাই। আমি আমার স্ত্রীকে ধমক দিয়ে বললাম, তুমি এই ভুল কাজের প্রশংসা করছো? তোমার লজ্জা করে না এই ধরনের কাজ করতে? আমার স্ত্রী বলতে লাগলো, ফিটকিরি বিক্রি করে যদি লাভ হয় তাতে সমস্যা কোথায়? আমি আমার স্ত্রীকে বললাম, আমাদের কারণে মানুষ নেশা করছে। সরকার নেপালে ফিটকিরি নিষিদ্ধ করেছে কারণ এখানকার লোকেরা খারাপ সঙ্গে যাচ্ছিল এবং তুমি যদি একই কাজ করো তবে এখানকার লোকেরা আবারও খারাপ সঙ্গে যাবে। তুমি জানো যে এই জিনিসের নেশায় মানুষ মৃত্যুর কাছাকাছি চলে আসে, কিন্তু আমি তোমাকে কখনোই এটা করতে দেব না। আমি আমার স্ত্রীকে বললাম যে আমার ভাগ্যে টাকা থাকলে আমি পাবো, কিন্তু আমি কখনোই এমন ভুল উপায়ে অর্থ উপার্জন করব না। আজকের পর তুমি এই কাজ করবে না এবং যদি এই কাজটি করো তবে আমি নিজেই তোমাকে পুলিশের হাতে তুলে দেব। আমার এই কথা শুনে আমার বউ ভয় পেয়ে গেল। সে বলতে লাগলো, আমাদের বাড়িতে অনেক ফিটকিরি মজুত করা আছে, এখন আমি এগুলো দিয়ে কি করব? আমি বললাম, তুমি এই ফিটকিরিগুলোকে আগুনে জ্বালিয়ে দাও আর দেখো যাতে কেউ ফিটকিরির কথা জানতে না পারে। আমি আমার স্ত্রীকে বললাম যে এই ফিটকিরি বিক্রির একমাত্র শাস্তি জেল এবং এখানে যে ফিটকিরি বিক্রি করবে সে জামিনও পাবে না। আমার স্ত্রী আতঙ্কিত হয়ে সেই সমস্ত ফিটকিরি পুড়িয়ে ছাই করে দিল। আমার স্ত্রী তার দিদিকেও ফিটকিরি আনতে বারণ করে দিল। আমার পায়ের ফ্র্যাকচার অনেকটা ঠিক হয়ে গেছিল, তাই আমি প্রহরীর চাকরি নেওয়ার কথা ভাবলাম, কারণ আমার পা দুটো ঠিক ছিল আর আমার একটা হাতও ঠিক ছিল, তাই আমি বসে বসে প্রহরীর কাজ করতে পারতাম। আর এখন আমি একটি স্কুলে প্রহরী, সেখানে আমি ভালো বেতন পাই। ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে এই ফিটকিরির সম্পর্কে কেউ কিচ্ছু জানতে পারেনি। যদি কেউ জানতে পারতো তাহলে আমাদের স্বামী স্ত্রী দুজনেরই জেল হতে পারত। কিন্তু আমার স্ত্রী শপথ করেছিল যে আজকের পর থেকে সে আর কখনো এমন অন্যায় করবে না। এখন আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে খুব সুখে আছি।
তবে আমি আপনাদের বলতে চাই যে কোনো অন্যায় কাজ করার আগে হাজারবার ভাবুন। প্রতিটি সৎ মানুষ গরিব থাকা মেনে নেবে, কিন্তু ভুল উপায়ে অর্থ উপার্জন করতে চাইবে না। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।